আমি যখন শুনলাম যে তানজিন তিশা এটাতে কাজ করবে গম্পুরিতে, এটা আমাকে প্রীতম ভাই বললেন, ডিরেক্টর প্রীতম আর কি। So I was very, very excited because Tisha is a veteran actress here. We all know. I think she has proven herself in the drama industry very well. সে তার নাটক এখনও ফেমাস। তাকে মানে আমি আসলে যেটা বললাম যে টপ টিয়ার মানে অ্যাক্টরদের ভিতরে তিশা পড়ে, অ্যান্ড আই ওয়াজ ভেরি এক্সাইটেড বিকজ অফ হার স্কিলস। আমি শুনেছিলাম যে তিশা ইজ, ও যখন ক্যামেরা যখন অ্যাকশন হলো তিশা কমপ্লিটলি চেঞ্জ হয়ে যায়, অ্যান্ড আই স দ্যাট ফার্স্ট হ্যান্ড। আমার কাছে মনে হয়েছে যে আসলে শি ইজ, তার অনেক বেশি পোটেনশিয়াল আছে এখনও। নতুন নতুন ডিরেক্টর যারা যারা আছেন ডেফিনেটলি তাকে নিয়ে আরও কাজ করবেন, আরও এক্সপ্লোর করার অনেক জায়গা আছে, অ্যান্ড দ্যাটস ইট ফ্রম মাই সাইড আর কি। Bah, brilliant. So Tisha, working with Pritam, are you a fan, by the way? Are you a fan? No, You are not. she is not my fan. So you don't like his আমি songs? বলি নাকি আমি বলি? ওকে, আচ্ছা, আচ্ছা, হ্যালো please, এভরিওয়ান। please. ফার্স্ট অফ অল থ্যাংক ইউ প্রীতম। আমি কখনো ভাবি নাই প্রীতম এত ভালো ভালো কথা বলবে আমাকে নিয়ে, বাট ট্রুলি স্পিকিং ওয়েন আই হার্ড যে প্রীতম হাসান আমি একসাথে আমাদেরকে কাজ করা হয়েছে, আই ওয়াজ হ্যাপি, অফকোর্স আই ওয়াজ হ্যাপি বিকজ আমি ওর অ্যাক্টিংয়েরও ফ্যান ছিলাম, নট অনলি সিঙ্গার, মানে থাকে না যে আমি গানের ফ্যান শুধু এটা না, আমি তার অ্যাক্টিংয়ের ফ্যান এই জন্য ছিলাম বিকজ আমরা অ্যাক্টিং সবাই করি, বাট আমরা ন্যাচারাল অ্যাক্টিং খুব কম মানুষই করতে পারি। সো সেই ক্ষেত্রে আমি বলবো প্রীতমের যত আমি অ্যাক্টিং দেখেছি সে খুব ন্যাচারালি অ্যাক্টিং করে, মানে যেটা মনে হবে না দ্যাট হিজ অ্যাক্টিং, মনে হয় যে আচ্ছা ওর এটাই, যখনও যে ক্যারেক্টারটা প্লে করে ওইটাই ওকে রিয়েল মনে হয়। সো ওই জায়গা থেকে আই ওয়াজ হ্যাপি যখন আমাকে প্রীতম ভাইয়া বলে এই প্রীতমের কথা। সো কাজ করে আই ফেল্ট দ্য সেম, অ্যান্ড আমাদের একসাথে সিন খুব কম ছিল। আই নো এটা আমার সরি আই এম সরি আই ডিড আ মিস্টেক। Spoiler হয়ে যাচ্ছে। এটা কেটে দিয়ে না। হ্যাঁ, সো যেটাই ছিল, বাট আই ফেল্ট গ্রেট, আমার খুব ভালো লাগছে মানে ওর সাথে কাজ করে। সো থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড আমি একটা কথা না বলি না যে কো আর্টিস্ট টিম খুব ইম্পর্ট্যান্ট একটা ভালো কাজের পেছনে। সো ওই জায়গা থেকে আমার কো আর্টিস্ট, আমার টিম, আমার ডিরেক্টর সবাই আসলে অনেক সাপোর্টিভ ছিল। সো থ্যাংক ইউ এভরিওয়ান। Thank you, Tom Holland of Churki যাই হোক giving away. So Pritam, multiverse of Pritam আর কি, প্রীতম ভাই 100%, yeah. আপনার কাছে জানতে চাইবো, ইউ আর ওয়ার্কিং উইথ দেম স্পেশালি আদার প্রীতম, তার ওনার সাথে কি প্রথম কাজ আপনার, রাইট? প্রথম কাজ। হোয়াট ইজ ইয়োর এক্সপিরিয়েন্স ওভারঅল উইথ ওয়ার্কিং উইথ দিস থ্রি ব্রিলিয়ান্ট আর্টিস্ট? আচ্ছা, তো প্রথমে আমি যদি বলি তাহলে হচ্ছে গল্পটা আমি লিখেছিলাম, আমার আম্মু হসপিটালে ছিল, টিউমার অপারেশন হচ্ছিল, তো আম্মু হচ্ছে আইসিইউতে ছিল আর আমি হচ্ছে বাইরে থেকে গল্পটা লেখা শুরু করলাম। আমাকে আলফাই থেকে একটা গল্প চাওয়া হচ্ছিল যে দুর্দান্ত একটা গল্প দিতে হবে, এবং আমি শাকিল ভাইয়ের সম্পর্কে একটু বলতে চাই আগে। শাকিল ভাইয়ের সাথে আমি যখন অ্যাজ এ ডিরেক্টর প্রডিউসার হিসেবে মিটিং করলাম, আমাদের সাইকোলজিটা খুব ভালো ম্যাচ করলো যে আমি যে ধরনের টেস্টের গল্প বলতে চাই, আমার মিউজিক টেস্ট, শাকিল ভাইয়ের টেস্ট সব মানে পারফেক্টলি মনে হয়েছে। তো আমি শাকিল ভাইকে প্রায় 4টা থেকে 5টার মতন গল্প শোনালাম। 4টা থেকে 5টা গল্পই প্রসেসিং চলছে, কিন্তু এই গল্পটা আমি এমনভাবে লিখলাম, লেখার পর যখন শাকিল ভাইকে পাঠালাম বা আলফাই টিম পড়লো, ইভেন এটা যখন চরকিতে গেল ওরা বললো যে এটা সিনেমার গল্প এবং এটা সিনেমা হওয়া দরকার এই প্লটটা নিয়ে। সো যেহেতু প্রীতম ভাইয়ের কথা আসতেছে, প্রীতম ভাইয়ের সাথে আমার কাজ করার প্ল্যান ছিল বুক পকেটের গল্প থেকে। তখন তিনি হচ্ছে কাছের মানুষ দূরে ধুইয়া করছিলেন দেখে আমরা প্রীতম ভাইকে পাইনি। তো আমাদের মধ্যে একটা ক্ষুধা রয়ে গেছিলো যে একসাথে কাজ করতে হবে, এটা নাটক হোক বা যে কোনো প্ল্যাটফর্মে হোক। তো ফাইনালি আমি প্রীতম ভাইকে নিয়ে বললাম যে ভাই আমি আপনাকে ভেবে একটা গল্প লিখতেছি, এবং গল্পটা শুরু হয়েছে আসলে প্রীতম ভাই, এবং আমার গল্পের মধ্যে চরিত্রগুলো সবসময় আমার সাথে কানেক্ট করে। সো আমি যে অসহায়ত্বটা ফিল করছিলাম, মা যেহেতু হাসপাতালে, আমি মেঘের অসহায়ত্বটাকে ফিল করলাম, যে মেঘ নামের যে চরিত্রটা, এবং আমি এটাতে প্রীতম ভাইকে দেখছি। তো শাকিল ভাই এখানে আমাকে বললো যে তোমার এখানে স্বাধীনতা আছে। আমি বলছি ভাই স্বাধীনতা সব জায়গায় আছে, বাট আমি প্রীতম ছাড়া এটা করতে পারবো না, কারণ আমি এখানে দেখলাম। এরপর আস্তে আস্তে করে আমি যখন বানালাম, তখন আমি জাস্ট একমাত্র একটা ক্যারেক্টার দেখতে পারতেছিলাম না, জ্যোতি ক্যারেক্টারটা কে হতে পারে? জ্যোতি ক্যারেক্টার আমার যাদের সাথে কাজ হয়েছে, হয় তাদের সাথে আমি যে অ্যাক্টিং চাচ্ছি বা আমি যে ধরনের এক্সপ্রেশনস চাচ্ছি, সেটা আমার কাছে মনে হচ্ছে আমার সাথে কাজ করার মধ্যে
তিশা আপুর সাথে আমার কাজ করার এক্সপিরিয়েন্স সবচেয়ে ভালো, এবং আমরা একসাথে ব্যাক টু ব্যাক মেমোয়ার অফ লাভ এবং নীল অপরাজিতা করেছিলাম। সো আমাদের এক্সপিরিয়েন্সটা খুবই ভালো এবং আমরা বন্ডিংটা খুব ভালো, এবং ওর ফ্যান আমার ফ্যান একসাথে আমাদের কাজ চাইতো। 1 বছর যেহেতু কাজ হয়নি, সো আমি ডিসাইড করলাম জ্যোতি ক্যারেক্টারটা আসলে, যখন তিশা আপুর সাথে কথা বললাম প্রথমে আমি বুঝতে পারতেছিলাম না যে আসলে জ্যোতিকে প্লে করতে, মানে জ্যোতি খুবই ক্রিটিক্যাল একটা ক্যারেক্টার। হ্যাঁ, এটা বলা যায় আসলে তানজিন তিশার এরিয়ার ওয়ান অফ দ্য মোস্ট চ্যালেঞ্জিং আসলে ক্যারেক্টার এটা ছিল। খুবই চ্যালেঞ্জিং That's একটা true, that's ক্যারেক্টার। very true. Yeah. সো আমি যখন তিশা আপুকে গল্পটা বললাম যে আপু গল্পটা যতটুকুই তুমি আছো কিন্তু পারফরমেন্সে ওভারঅল পারফরমেন্স করতে হবে, তিশা আপু গল্প শুনে খুব পছন্দ করলো, এবং আমরা যখন সামনাসামনি দেখলাম তিশা আপুকে, আমার মনে হচ্ছে হ্যাঁ আমি জ্যোতিকে পেয়ে গেছি। আমি গিয়ে প্রীতম ভাইকে বললাম ভাই আমি জ্যোতি পেয়েছি। এরপরে আসলো হচ্ছে উষা কে হইতে পারে? উষা এমন একটা মেয়ে যাকে আমি কখনো দেখিনি। মানে এখানে উষা ক্যারেক্টার হচ্ছে এরকম যে এটা একদমই আমার বানানো একটা চরিত্র, এবং কিছু কিছু তো আমার জীবন থেকেও নেওয়া হয়েছে রোমান্টিক পার্টগুলা। হ্যাঁ হ্যাঁ, সেটাই হ্যাঁ। জিজ্ঞেস করতে চাচ্ছি, মানে একদম তো কাল্পনিক না মনে একদম হচ্ছে। কাল্পনিক না, অবশ্যই আমি আমার গল্প সাথে জীবনকে কানেক্ট করি। রাইট, তো অ্যাবসলিউটলি। উষা ক্যারেক্টারটা এমন একটা চরিত্র যার ফেসটা পোকার ফেস, যাকে দেখলে বোঝা যায় না ওর মধ্যে কতটা উত্থান পতন চলে। আর একদমই নিউ ফেসকে আমি ইন্ট্রোডিউস করাতে যাচ্ছিলাম এই কন্টেন্টের জন্য, উষার জন্য, যে মায়া আশা বা অপেক্ষার গল্পটা আছে এটা আপনারা দেখলে বুঝতে পারবেন। এবং উষাকে নিয়ে আমি কখনোই ভয় পাইনি, যেহেতু ও প্রথম, আমার ফ্রেশারদের নিয়ে কাজ করতে খুব পছন্দ হয়। এবং ওর সাথে যখন আমি প্রথম ইন্টারভিউ করলাম, ও যখন আসলো, ওর গানের ফ্যান আমি ছিলাম অনেক আগের থেকেই, ও খুব সুন্দর গান করে। সো ও যখন এসে আমার সাথে যখন কথা বলা শুরু করলো, আমার কাছে মনে হয় যে ইয়েস আমি উষা পেয়ে গেছি। ওর হাসি থেকে শুরু করে সব কিছুতে মনে হয়েছে যে ইয়েস আমি উষাটাকে পাচ্ছি। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। বাহ, সো brilliant. সব কিছু মিলিয়ে চরকিও রাজি হলো আমার সাথে। সো ভালো একটা জার্নি ছিল। বাট আমরা যেটা বুঝলাম ওভারঅল আপনার কথা থেকে, আপনার কাছের মানুষটা মানে যে দূরে ছিলেন তাকে ফাইনালি আপনি থ্রু ঘুম পেরে কাছে পেলেন। দ্যাট ইজ পেয়েছি, নট তিশা, দ্যাট ইজ নট হ্যাঁ, পার্সা, দ্যাট ইজ একদম। ওয়ান প্রীতম সিকিং ফর অ্যানাদার প্রীতম আর কি। এনিওয়ে দ্যাটস রিয়েলি ব্রিলিয়ান্ট। সো পার্সার কাছেও জানতে চাইবো, সো ওয়ার্কিং উইথ দিস অল ট্যালেন্টেড ব্রিলিয়ান্ট অ্যাক্টর অ্যান্ড ডিরেক্টরস, সো কেমন লাগলো আপনার? ইট ওয়াজ লাইক আ ড্রিম, যদি Okay. সত্যি বলি। আমার প্রীতম ভাইয়ের সাথে, আগে ভাইয়ের কথা বলি, প্রীতম ভাইয়ের সাথে আমার গান করার খুব ইচ্ছা ছিল। And আমি this is যেহেতু the গানের first মানুষ, work with হ্যাঁ। Chorki also, right? হ্যাঁ হ্যাঁ, চরকির সাথে এটা আমার প্রথম কাজ। প্রীতম ভাইয়ের সাথে আমার খুব গান করার ইচ্ছা, মানে আমি ওনার গানের ভীষণ রকমের ফ্যান, সব গান শুনি এরকম। তো ওনার সাথে যখন এরকম একটা কাজ, আমি গানের বদলে সে অভিনয় করছি, আমি ফার্স্টে মানে আমার নিজেরই বিশ্বাস হচ্ছিল না যে আসলে আমি পারবো কি না, আমার নিজের মধ্যে একটা ভয় কাজ করছিল। তবে আরেক প্রীতম ভাই আমার ভয় কাটিয়ে দিয়েছে, এটাও সত্যি। ও যে কোনো চিন্তা নাই, তোমার অভিনয় আমি বের করে নিয়ে আসবো। আর তিশা আপু তো সুইটেস্ট, আমি আসলে মানে বলে বোঝাতে পারবো না। আমি পুরো টিমের সাথে কাজ করে এতটা ভালো লেগেছে, এটা ভাষায় প্রকাশ করা সম্ভব না। আমি নতুন, ওরা আমাকে নতুন ফিল করতে দেয়নি। বাহ, ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট, আচ্ছা, এক্সেলেন্ট। সো আমি আমার এন্ড থেকে কিছু বলতে চাই। জি, জি, অবশ্যই। সিন্স পার্সা হচ্ছে একজন সিঙ্গার, Right. এবং সেখান থেকে সে অ্যাক্টিং করছে। আমি আসলে পার্সার ভিতরে আসলে আমি যে প্রথম যখন গান থেকে অ্যাক্টিং আসলাম, সেই ছোট্ট যে নতুন ছোট্ট যুবক, ট্রাই হার্ড whoever it is. ট্রাই হার্ড যুবকটাকে আমি দেখতে পারলাম। আমি আসলে সেম স্পিরিট ওর ভিতরে পেলাম। পার্সার সবচেয়ে বড় গুণাবলী হচ্ছে মেয়েটাকে যদি আপনি ঠিকঠাকভাবে বলেন, ও এত যত্ন করে কাজ করে। অ্যান্ড আই ওয়াজ ভেরি ভেরি হ্যাপি দ্যাট যে আসলে ও পার্ট অফ দিস প্রোডাকশন। আমি অনেস্টলি স্পিকিং আসলে এক্সপেক্ট করি নাই যে পার্সা এত ভালো অ্যাক্টিং করবে। অ্যান্ড আই অ্যাম ভেরি ভেরি প্রাউড দ্যাট আমি আসলে অলরেডি হাফ মিউজিশিয়ান হাফ অভিনেতা হয়ে গেছি, ও এখনও সিঙ্গার, এখানে পাকা একজন অভিনেতা আছে। সো আমি ট্রানজিশন হচ্ছে এরকম তিনজনের মাঝখানে। বাট আই এম ভেরি হ্যাপি যে দুজনের সাথে কাজ হয়েছে। ইটস ফ্যান্টাস্টিক, ইটস আ বিউটিফুল ব্যালেন্স। এটা মানুষজন দেখলে বুঝতে পারবে। ডেফিনেটলি। একটা কথা আই হ্যাভ টু সে অ্যাবাউট জি, জি। পার্সা, সেটা হচ্ছে আমি যখনই দেখছিলাম মাঝে মধ্যে আমার পাশে দুজনই আমার কো অ্যাক্টর হচ্ছে সিঙ্গার, আই এম দ্য অনলি পার্সন যে কিনা অ্যাক্টিংয়ে ট্রাই করছি। সো আমি ইনসিকিউর ফিল করছিলাম মাঝে মধ্যে। বাট ইফ আই সে সামথিং অ্যাবাউট হার, শি ইজ আ সুইট হার্ট। অ্যান্ড আমি ওকে চিনি হচ্ছে যখন ও আমার খুব ইম্পর্টেন্ট দুইটা কাজে ও আমার দুইটা গান গিয়েছিল। সো ওই জায়গা থেকে একই সাথে স্ক্রিন শেয়ার করা অ্যান্ড এত ভালো অ্যাক্টিং করা, অফকোর্স খুব ভালো করেছে। অ্যান্ড আমরা we had a very good experience.
ব্রিলিয়েন্ট। আমি আবার প্রীতম ভাই, লেটস আরেক প্রীতম ভাই লেটস আমরা শুটিং এ যেটা করছি সেটাই হচ্ছে ওখানে Right, right, সেটা হচ্ছে করেছি। একটা হচ্ছে পিএইচ আর একটা হচ্ছে জেপি। জেপি হচ্ছে জাহিদ প্রীতম, PH ওকে, প্রীতম। সো জেপির কাছে দ্যাটস ব্রিলিয়েন্ট, দ্যাটস রিয়েলি ব্রিলিয়েন্ট, সো দ্যাটস ওয়াই ইজ পিএইচ। সো জেপি, আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে আমরা আপনার যে কাজগুলো দেখি সেগুলোর মধ্যে কিন্তু আমরা সবসময় একটা দেখি যে ইটস মানে কোথায় যেন সরল রেখায় যেতে যেতে কোথায় যেন একটা গিট্টু দিয়ে আবার সরল রেখা যায়, অর্থাৎ দের ইজ দিস মিস্ট্রি, অলওয়েজ একটা মিস্ট্রি, দের ইজ দিস সুপার ন্যাচারাল অ্যাসপেক্ট অ্যান্ড দেন আবার কোথায় যেন খুব সহজ একটা ব্যাপার। সো এখানেও কি একই ঘটনা ঘটছে উইদাউট গিভিং এনি স্পয়লার অফকোর্স? এটা কষ্ট আমি জানি, কিছু না বলেও বলা আর কি, ইটস লাইক প্রপোজিং সামওয়ান। আসলে রাইট ওয়ে টু এক্সপ্লেইন হচ্ছে ভাই পিছনে যে লাইনটা আছে না, এই যে বলে না সরল রেখা যেতে সরল রেখা নাকি রেখা না নাকি বাউন্স নাকি পালস বলে দিন তাহলে। তো আমি সবসময় একটা কথা বলি যে আমি দেখতে সহজ বাট আমি সরল না। সো আমার স্ক্রিপ্টের মতো ব্যাপারটা থাকে যে আমি যখন একটা গল্প ভাবি, আমি সবসময় মাথায় রেখে যে আমার অডিয়েন্স আমাকে রিড করার ট্রাই করে অ্যাজ এ নির্মাতা হিসাবে। ওরা ভাবে কি যেটা দেখাচ্ছে ডিরেক্টর, ওরা অন্ধভাবে বিশ্বাস করে ডিরেক্টরকে, গল্পটাকে বিশ্বাস করতে চায়। আর এটাই আমি উইক পয়েন্ট মনে করি একটা দর্শকের, যে তোমরা যেটাকে বিশ্বাস করতে চাচ্ছ সেটা আমি বিশ্বাস করাবো না। তো একদম লাস্ট গেম পর্যন্ত আমি আমার চালে গুটিটা রাখি, Okay. এবং যখন ওদের কাছে পাস করি ওরা তখন আমাকে রিভিউর মাধ্যমে বা লেখার মাধ্যমে, এবং আমার কলকাতা ফ্যানদের জন্য আমার খুব আফসোস হচ্ছে, আচ্ছা। জানি না ওরা দেখতে পারবে কিনা। আচ্ছা, আমার কলকাতার ফ্যান অনেক বেশি। রাইট রাইট। সো ওরা হচ্ছে আমার কাজগুলোর একদম পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে প্রথম কাজ থেকে, অপেক্ষা নীলপ্রহর থেকে। তখন আমি দেখলাম কি যে কাজ করলে আসলে মানুষের বিশ্লেষণটা শোনা যায়, রাইট। এবং বিশ্লেষণ শুনে আমি অনেক কিছু ওদের কাছ থেকেও নেই, যে দর্শকরা যখন বিশ্লেষণ করে যে প্রীতম ভাই এটা বলতে চাচ্ছিল কিন্তু এটা বলে নাই, এটা বললে কেমন হতো, তখন আমি তার পরের গল্পে তাদেরকে উদ্দেশ্যে আবার একটা মেসেজ দেওয়ার ট্রাই করি। সো দর্শকদের সাথে আমার একটা মধুর সম্পর্ক আছে। আর আমি মিস্ট্রি পছন্দ করি, থ্রিলার থেকে আমার মিস্ট্রি সাসপেন্স খুব পছন্দ, এবং আমার গল্প কখনোই মিস্ট্রি সাসপেন্স ছাড়া হয় না। আমি খুব চেষ্টা করি মিস্ট্রি সৃষ্টি সব কিছুকে একসাথে করে গল্প বলা। তার মানে এই প্রেমের গল্পটারও ছাড়লেন না, মানে না, একদম ওখানেও ছাড়লাম না, এবং মিষ্টিটা দিতে হলো। প্রমোশন থেকেই বলা হচ্ছে যে এটা একটা রহস্যময় প্রেমের গল্প, রহস্যময় প্রেমের গল্প। এবং এখানে আমি আমার একটা নতুন জনরা দেখবে দর্শক, হ্যাঁ, হ্যাঁ। ম্যাজিক রিয়েলিজম।